আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা পড়ব আহসান হাবীবের লেখা একটা কবিতা, আমি কোনো আগন্তুক নই। কবিতাটার নাম কি? আমি কোনো আগন্তুক নই। আগন্তুক মানে কি জানো? আগন্তুক মানে হচ্ছে বাইরে থেকে আসা কোনো লোক, অর্থাৎ যে নিজেদের না, বাইরে থেকে আসা কোনো লোক। আমি যদি হতাম, মনে করো আমেরিকার, আমি আমেরিকা থেকে এসেছি, তাহলে আমি হতাম এই বাংলাদেশের একজন আগন্তুক। বোঝা গেল? আমি হতাম একজন আগন্তুক। তো এই কবিতার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এখানে কবি বোঝাতে চেয়েছে যে আমি এই বাংলারই মানুষ, আমি বাইরে থেকে আসা কোনো মানুষ নয়, আমি তোমাদেরই একজন। এই বিষয়টার উপরে দাঁড় করিয়ে আমাদের লেখা হয়েছে একটা কবিতা। সেই কবিতাটা আজকে আমরা পড়ব। তো ইনি হচ্ছেন সেই আহসান হাবীব। তোমরা যারা চেনো না বা তোমরা যারা দেখোনি, তারা দেখে নিতে পারো এখান থেকে। কবিতাটা পড়ার আগে আমরা প্রথমেই যে কাজটা করি, কবি পরিচিতি সম্পর্কে আমরা আগে জেনে নিই। তো আসো, আজকে ওইটার ব্যতিক্রম করব না, কবি পরিচিতি সম্পর্কে আমরা জেনে নিই। আহসান হাবীব 1917 সালের 2রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেছে, অর্থাৎ তিনি আইএ পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছিলেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। বিশিষ্ট ব্যঞ্জনা মানে কি? তার কবিতাটিকে একটু বিশেষভাবে উপস্থাপন করেছে যে বিষয়গুলোর মাধ্যমে, সেটা হচ্ছে গভীর জীবনবোধ ও আশাবাদ, অর্থাৎ জীবনের প্রতি যে আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো হচ্ছে তার কবিতাকে একটু ভিন্ন রূপ দান করেছে। তার কবিতার স্নিগ্ধতা পাঠক চিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্তমানবতার পক্ষে বক্তব্য রেখেছে। তাইলে এইগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসবে, তোমাদের খুব ভালোভাবে এগুলো পড়তে হবে যে তিনি কিসের পক্ষে বক্তব্য রেখেছে? সামাজিক যে বৈষম্য সেটার বিরুদ্ধে এবং আর্তমানবতার পক্ষে। তার প্রথম কাব্য হচ্ছে রাত্রি শেষ। তাইলে কবির লেখা প্রথম যে কাব্য বা প্রথম যে কবিতা, সেটার নাম কি? রাত্রি শেষ। এছাড়া ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি তার উল্লেখযোগ্য কাব্য। ছোটদের জন্য তার কবিতা হচ্ছে কবিতার বই, জ্যোৎস্না রাতের গল্প ও ছুটির দিন দুপুরে। এগুলো হচ্ছে তার ছোটদের জন্য লেখা বই। এগুলো কিন্তু আসবে কোনটা তার ছোটদের জন্য লেখা, তার প্রথম কাব্য কোনটা, তার কাব্য গ্রন্থগুলো কি কি আসবে, তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। রানীখালের সাক্ষ্য এবং রানীখালের সাক্ষ্য তার কিশোর পাঠ্য উপন্যাস, অর্থাৎ কিশোর উপযোগী উপন্যাস হচ্ছে তার রানীখালের সাক্ষ্য। আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও 21শে পদক পুরস্কার লাভ করেন। দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে 1985 সালের 10 জুলাই তার জীবনাবসান ঘটে। অর্থাৎ তিনি যখন মারা যান সেই সময় তিনি কি কাজ করতেন? দৈনিক বাংলা পত্রিকার একজন সাহিত্য সম্পাদক ছিলেন। তিনি মারা গিয়েছিলেন 1985 সালের 10 জুলাই। এই হচ্ছে আহসান হাবীবের জীবনকাল, অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সাহিত্য কর্মগুলোর মধ্য দিয়ে সে এসেছে। তো আসো, এরপরে হচ্ছে আমরা কবিতায় চলে যাই। আমরা আজকে পড়বো আমাদের কবিতা আমি কোনো আগন্তুক নই। আবারও বলছি, আমি কোনো আগন্তুক নই। এই যে কবিতাটার নাম লেখা হলো, কি বিষয়ে কবিতার নাম লেখা হলো? আগন্তুক মানে হচ্ছে বাইরে থেকে আসা কোনো মানুষ। তো কবি এখানে বলছে যে আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ আমি বাইরে থেকে আসা কোনো মানুষ নই, আমি বাইরে থেকে আসা কোনো লোক নই, আমি এই বাংলারই মানুষ, আমি তোমাদেরই মানুষ। এ বাংলা আমার নিজের, এ বাংলা হচ্ছে আমার নিজের জন্মভূমি। এই বিষয়টাকে সে বিভিন্ন উদাহরণ দাঁড় করিয়ে, বিভিন্ন প্রমাণ দাঁড় করিয়ে সে প্রমাণ করতে চেয়েছে। বারবার করে বলছে যে আমি এখানকারই মানুষ, তার এরা হচ্ছে সাক্ষী রয়েছে, তুমি এদেরকে জিজ্ঞেস করো, তারা সবাই বলবে যে আমার জন্ম এখানে, আমি বেড়ে উঠেছি এখানে, আমি বাইরে থেকে আসা কোনো অতিথি নই। বোঝা গেল? এই যে বিষয়টার উপর দাঁড় করিয়ে আমাদের লেখা হয়েছে, আমাদের জন্য লেখা হয়েছে কবিতা। আমরা এখন পড়বো।
প্রথমে বলছে আসমানের তারা সাক্ষী। আসমান মানে কি? আসমান মানে হচ্ছে আকাশ। কবি বলছে যে আকাশের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল। জমিন মানে কি? এই যে মাটি। বলছে আকাশের তারা সাক্ষী, এই যে মাটিতে যত ফুল রয়েছে, এই জমিনে যত ফুল রয়েছে, এরা সবাই সাক্ষী। এই নিশিরাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। নিশিরাত মানে কি? গভীর রাত। বলছে এই গভীর রাতের যে জোনাকি, বাঁশবাগানের মধ্যে যে জোনাকি পোকাগুলো জ্বলে, তারাও সাক্ষী। সাক্ষী জারুল জামরুল, অর্থাৎ এই যে জারুল গাছ, এই যে জামরুল গাছ, এই যে বলছে যে আমার গ্রামে মনে করো এই যে গাছপালা রয়েছে, তুমি আসলে এসে তুমি বলছো যে এই যে আকাশের তারা, এরা সাক্ষী রয়েছে। এই যে জারুল গাছ দেখছো, এই যে জামরুল গাছ দেখছো, এরা সবাই সাক্ষী। সাক্ষী পূবের পুকুর, পূর্ব দিকের যে পুকুরটা রয়েছে গ্রামের, ওই পূর্ব দিকের পুকুরটাও সাক্ষী। তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। তার ঝাঁকড়া ডুমুরের ডালে, অর্থাৎ পুকুরের ওই যে পূর্ব দিকের পুকুরের পাশে একটা ডুমুর গাছ রয়েছে। ডুমুর গাছে ডুমুর কিভাবে ফলে জানো? একটা লতায় অনেকগুলো ডুমুর একসাথে থোকা হয়ে থাকে, তো এই জন্য এটাকে বলছে ঝাঁকড়া। এই ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির হয়ে বসে থাকে কে? মাছরাঙা পাখি। ওই পুকুরে মাছের সন্ধানে একদম চুপটি করে বসে থাকে, একদম স্থির দৃষ্টিতে। যখন একটা মাছ উপরে ওঠে, সে গিয়ে ওই মাছটা ধরে। তো বলছে এই ডুমুরের ডালে যে স্থির দৃষ্টিতে যে মাছরাঙাটা বসে থাকে, ওই মাছরাঙা পাখিটাও আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, অর্থাৎ আমি বাইরের থেকে আসা কেউ নই, আমি বাইরে থেকে আসিনি। যদি আমি বাইরে থেকে আসতাম, তাহলে এই যে আমার গ্রামের যে ছোট ছোট বিষয়গুলো, আমার বাংলার যে ছোট ছোট বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমি জানতাম। যদি আমি বাইরে থেকে আসতাম, নিশ্চয়ই আমি জানতাম না, বা তারাও আমাকে জানতো না। তো সে প্রমাণ করছে যে প্রতিটা খুঁটিনাটি বিষয় সে জানে, তার মানে সে বাইরে থেকে আসা কেউ না, সে এই বাংলারই একজন মানুষ। এরপরে বলছে খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। বলছে খোদার কসম করে বলছি, আমি ভিনদেশ থেকে আসা, আমি অন্য দেশ থেকে আসা কোনো পথিক নই, আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ আমি বাইরে থেকে আসা কোনো মানুষ নই, আমি এই বাংলারই মানুষ। এরপরে বলছে আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি শাপনিক নিয়মে এখানেই থাকি। শাপনিক নিয়মটা কি? বলছে আমি তো এখানেই ছিলাম, আমি স্বপ্নের মধ্যেও এখানেই থাকি, আমি স্বপ্নেও বাইরে কোথাও থেকে আসি না। কাজেই আমি ঘুমের ঘোরে বলো বা যে কোনো অবস্থাতে বলো, আমি এই বাংলাতেই প্রথম থেকে শেষ পর্যন্ত এখানেই জন্মেছি, আমি এখানকারই মানুষ, আমি বাইরে থেকে আসা কেউ না। এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে থাকা। আমরা যখন মনে করো আমি জন্মেছি কোথায়? আমি যশোরে জন্মগ্রহণ করেছি। এবার আমি যদি বলি যে এই বাংলাদেশ আমার দেশ, এটাকে আমি ভুল বললাম? তা আমি তো যশোরে ছিলাম, এখন আমি ঢাকায় থাকছি, বাট ওই যশোরে থাকা মানে কি আমি এই বাংলারই একটা জায়গায় জন্মেছি, মানে সমগ্র বাংলাটাই আমার। তো কবিও সেই রকম বলছে যে আমি এই গ্রামে জন্মেছি, আর এইখানে থাকা মানে সমগ্র দেশে থাকা, সব জায়গায় থাকা, মানে এই দেশটা আমারই, আমি এই দেশেরই ছেলে, আমি বাইরে থেকে আসা কেউ না। এরপরে দেখো বলছে আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ আমি আগন্তুক মানে কি? বারবার আসছে এই লাইনটা যে আমি বাইরে থেকে আসা কোনো লোক নই। এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। বলছে এই যে প্রচন্ড তপ্ত দুপুরবেলা যে রোদ থাকে, সেই রোদ, এই যে জলজ বাতাস, বাতাসের সাথে যে জলীয় বাষ্প থাকে, অর্থাৎ মৃদু যে বাতাসটা, সেই বাতাস, এই বাংলার যে মেঘ, আবার এই বাংলার বিকেল বেলা পাখিরা যখন ক্লান্ত হয়ে তার বাসায় ফিরে যায়, তারা সকলেই আমাকে চিনে। আমি যদি বাইরে থেকে আসতাম, এরা কি আমাকে চিনতো? আমি যদি বাইরে থেকে আসতাম, তাহলে কি আমি খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারতাম? নিশ্চয়ই জানতাম না। জানি মানেই আমি এই বাংলারই মানুষ, আমি বাইরে থেকে আসা কোনো মানুষ নই। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। অনাত্মীয় মানে কি জানো? দূরের কেউ নয়, বাইরের কেউ নয়, মানে দূরের কোনো মানুষ নয়। তো বলছে যে এই যে প্রকৃতির বা বাংলার এই যে খুঁটিনাটি বিষয়গুলো সব আমি জানি, তারাও আমাকে জানে। তারা জানে আমি তাদের দূরের কেউ নয়, আমি তাদের নিজেদেরই লোক, আমি তাদের খুবই আপনার লোক, আমি তাদের আত্মীয়, আমি তাদের স্বজন, আমি তাদের একান্তই নিজের জন। বোঝা গেল? এরপরে দেখো কি বলছে,
এরপরে বলছে কার্তিকে ধানের মঞ্জুরি সাক্ষী। কার্তিক মাসে যে ধানটা হয় সেই ধানের মঞ্জুরি, অর্থাৎ ধান হওয়ার আগে এই যে কড়ি অবস্থায় যে থাকে, বলছে সেই অবস্থাটার কথা, যে তারাও সাক্ষী। সাক্ষী তার চিরল পাতা। ধানের পাতাটা একটু লম্বাটে হয় না, একটু লম্বাটে গোছের হয়, এইটাকে বলা হয় চিরল পাতা। তো বলছে এই যে ধানের যে চিরল পাতা তারাও সাক্ষী। টলমল শিশির সাক্ষী, জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। নিশিন্দা হচ্ছে এক ধরনের গাছ। তো বলছে ওই গাছে যখন গভীর রাতে যখন জ্যোৎস্না পড়ে, সেই জ্যোৎস্নার চাদরে ঢেকে থাকা যে নিশিন্দা গাছ, ওই নিশিন্দা গাছ সাক্ষী রয়েছে। তারপরে এই যে টলমলে যে শিশির, শীতের সকালে যে শিশির পড়ে, তারা সকলেই সাক্ষী। তারা সবাই আমাকে জানে। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। বলছে এই যে কদমালি, কদমালি হচ্ছে যে বাংলার যে পরিশ্রমী মানুষ তাদের প্রতীক, ঠিক আছে। তো বলছে এই যে কদমালি সারা জীবন এত পরিশ্রম করেছে যে অকালেই বুড়ি হয়ে গিয়েছে, অকালেই বুড়ো হয়ে গিয়েছে। তো এই অকালেই বুড়ো হয়ে যাওয়া, সেটাকে বলছে অকাল বার্ধক্যে নত কদমালি, যে প্রচন্ড পরিশ্রমী একজন মানুষ, পরিশ্রমী শ্রেণীর প্রতিনিধিত্ব করে এই কদমালি। সেই কদমালির ক্লান্ত চোখের আধার আমি চিনি। অর্থাৎ দিন শেষে যখন কদমালি বাড়ি ফিরতো সারাদিন পরিশ্রম করে, তার চোখে যে ক্লান্তি থাকতো, যে হতাশা বা যাই থাকতো না কেন, সেই চোখের চাহনিটা আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন, অর্থাৎ এই বৃদ্ধ কদমালির চিরচেনা স্বজন একজন। এই যে গ্রামের যে প্রবীণ বৃদ্ধ, সে আমাকে জানে, তোমরা তাকে জিজ্ঞেস করো, সে আমাকে চেনে। আমি তার নিজের একজন মানুষ। আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘরের শুকনো থালা বাসন, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। জমিলার মা এখানে হচ্ছে দরিদ্র অভাবী শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, যে দীর্ঘদিন কারোর বাসায় রান্না বাড়া না হলে তার থালাবাটি গুলা কি থাকে, শুকনো থাকে। যদি রান্না বাড়া না হয়, পানির ছোঁয়া না পেলে শুকনোই তো থাকবে। তো বলছে এই যে জমিলার মা যে অনেক অভাবে থাকতো, তার রান্নাঘরে কখনো রান্না চড়তো না, তার থালা বাসন গুলো একদম শূন্য খাখা করতো শুকনো হয়ে, এই থালা বাসন গুলো আমাকে চিনে, সেই জমিলার মাও আমাকে চিনে। অর্থাৎ গ্রামের খুবই যারা একটু অবহেলিত, তাদের কাছেও জিজ্ঞাসা করো, তারাও আমাকে চেনে। বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এইরকম, যে সে বাইরে থেকে কেউ নাই, সে বারবার প্রমাণ দিচ্ছে যে আমি তোমাদেরই লোক, আমি বাইরে থেকে আসা কোনো মানুষ না। এরপরে বলছে হাত রাখো বৈঠাই লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে। এই যে নৌকা বওয়া হয় যে বৈঠা দিয়ে, বৈঠা যেটা দিয়ে নৌকা চালানো হয়, সেই বৈঠায় যদি তুমি হাত রাখো তাহলে দেখবে আমিও একসময় এই বৈঠা দিয়ে নৌকা চালিয়েছি, সেই বৈঠায় আমার হাতের ছোঁয়া রয়েছে। আমিও একসময় বাংলার খেতে খামারে কাজ করেছি লাঙল দিয়ে, সেই লাঙলে এখনো আমার হাতের ছোঁয়া লেগে আছে। তুমি যদি চেক করতে চাও, তুমি চেক করে নিতে পারো। তুমি, তারাও সাক্ষী দিচ্ছে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর হয়ে, যে এখনো সে হাতের স্পর্শ যায় নাই। আমি এখানকারই মানুষ, এখানকার প্রতিটা জিনিসে আমার ছোঁয়া লেগে আছে। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস, যে এই যে আমি যে এই মাটিরই সন্তান, এই মাটিতে আমার গন্ধ লেগে রয়েছে। আবার আমার শরীরেও এই মাটির সুবাস তুমি পাবে, এই মাটির গন্ধ তুমি পাবে। তুমি বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই, তুমি বিশ্বাস করো আমি বাইরে থেকে আসা কোনো মানুষ নই, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। বোঝা গেল? সে বারবার প্রমাণ দিচ্ছে যে তোমরা বিশ্বাস করো আমি বাইরে থেকে আসা কোনো মানুষ নই, আমি এই বাংলারই মানুষ। এরপরে বলছে দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। বলছে আমি এই গ্রামেরই যেহেতু সন্তান, এই গ্রামের সবকিছু আমি চিনি। এই গ্রামে কি রয়েছে? দুই পাশে ধানের ক্ষেত রয়েছে, ধানের ক্ষেতের মধ্য দিয়ে কি রয়েছে? সরু পথ রয়েছে। সেই সরু পথ ধরে এগোলে সামনে দেখতে পাবো ধুধু নদীর কিনার, অর্থাৎ নদীর কিনারা পাবো। তাহলে আমি যদি বাইরের কেউ হতাম, আমি কি চিনতাম এই বাংলার মাঠঘাট? আমি চিনি। এই সবকিছু আমার অস্তিত্বের সঙ্গে গাথা। আমি এইখানেই এই ধুলো মাটিতে বড় হয়েছি, এখানে আমার গন্ধ লেগে রয়েছে এখনো। তাহলে তুমি বিশ্বাস করো আমি যদি কোনো আগন্তুক হতাম, বাইরে থেকে আসা কোনো মানুষ হতাম, তাহলে তো এই ছোট ছোট বিষয়গুলো নিশ্চয়ই আমি জানতাম না। আমি এগুলো জানি, তারাও আমাকে জানে। আমি বাইরের কোনো মানুষ নই, আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। অর্থাৎ
আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। এই বাংলার সৌন্দর্য দেখে, এই বাংলার নদী পথে বড় হওয়া এবং এই বাংলার সবকিছুতে এক কথায় মুগ্ধ আমি একজন বালক। আমি এইখানকারই সন্তান, আমি এইখানেই বড় হয়েছি। বোঝা গেল? সে প্রমাণ দিতে চাচ্ছে বারবার করে, বিভিন্ন জিনিসকে সে সাক্ষী মানছে, বিভিন্ন বিষয় আবার সে প্রমাণ স্বরূপ উপস্থাপন করছে যে আমি এই জিনিসগুলো জানি, এইগুলো হয়। বিভিন্ন মানুষকে সে আবার নিয়ে আসছে যে আমি যদি এখানকার মানুষ না হতাম, বাইরের কেউ হতাম, তাহলে আমি কি জানতাম তার ঘরের খবরের কথা? নিশ্চয়ই জানতাম না। আমি সবকিছু জানি এই গ্রামের, আমি এখানকারই সন্তান। আর আমি এই গ্রাম বাংলার সন্তান, মানে আমি এই দেশের সন্তান। এই দেশ আমার অস্তিত্বে গাথা, অর্থাৎ আমি তোমাদেরই একজন মানুষ, আমি বাইরের কেউ না। এই হচ্ছে আমাদের কবিতা, আমি কোনো আগন্তুক নই। আসো এইবার হচ্ছে আমরা কিছু শব্দার্থ দেখে আসি যে শব্দার্থে কি বলছে। আসমান মানে আকাশ, সাক্ষী কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কেউ, অর্থাৎ এই যে কবি বিভিন্ন বিষয়কে সাক্ষী মানছে, তার কারণ কি? তারা নিজের চোখে দেখেছে যে আমি এখানেই আমি বড় হতে, আমি বাইরের থেকে কেউ নাই, তারা জানে, তারা সাক্ষী। জমিন মানে ভূমি, নিশিরাত মানে নিশীথ রাত্রি, গ্রামীণ কথ্যরূপ গভীর রাত বোঝাতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নিশিরাত মানে গভীর রাত। অভ্যাগত মানে গৃহে এসেছে এমন ব্যক্তি, আগন্তুক নিমন্ত্রিত অতিথি, এক কথায় বাইরের থেকে আগত কোনো মানুষ। ধানের মঞ্জুরি, মঞ্জুরি হলো মুকুল বা শীষ, ধানের মঞ্জুরি হলো ধানের শীষ বা মুকুল, অর্থাৎ ধান হওয়ার পূর্বের যে অবস্থাটা। নিশিন্দা গ্রামীণ এক ধরনের গাছ, ঠিক আছে? নিশিন্দা হচ্ছে একটা গাছের নাম। এরপরে হচ্ছে জমিলার মার ওই যে শূন্য খাখা রান্নাঘর সব চিনি, যে লাইনগুলো, ওই লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি হচ্ছে জমিলার মা। এমসিকিউ আসবে কিন্তু, তাদের রান্নাঘর শূন্যই থাকে সাধারণত, কারণ রান্না করার খাদ্য উপাদান তাদের নেই। যেহেতু রান্না করা হয় না, খাবারও খাওয়া হয়ে ওঠে না, তাই থালা বাসনও শুকনো থাকে। কবিও সেই অবস্থার কথা জানেন। স্নিগ্ধ মাটির সুবাস বলতে বোঝানো হয়েছে মাটির মিষ্টি গন্ধ, অর্থাৎ মায়াবী আকর্ষণীয় গ্রাম বাংলা। ঠিক আছে, মায়াবী আকর্ষণীয় গ্রাম বাংলা। যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে দেখবা মাটিতেও একটা গন্ধ বের হয়, এটা গ্রামে গেলে খুব বেশি পাওয়া যায়, শহরে তো ওইভাবে পাওয়া যায় না। তো মাটির যে সোদা গন্ধ, এই গন্ধটার কথা বলা হয়েছে যে মাটিরও একটা সুবাস রয়েছে। এরপরে বলছে দুপাশে ধান ক্ষেত আমার অস্তিত্বে গাথা। কবি গ্রামীণ জীবনেই বেড়ে উঠেছে। গ্রামের মাঠঘাট পথ প্রান্তরের মতো ক্ষেতের সরু পথ, তার পাশে ধানের সমারোহ এবং একটু এগিয়ে গেলে বিশাল নদীর কিনার কবির মনের ভিতরে অস্থি মজ্জায় গ্রথিত হয়ে আছে। গ্রথিত মানে গেথে আছে। এরা সবাই কবির খুবই চেনা জানা, অর্থাৎ কবি যদি বাইরের কেউ হতেন তাহলে নিশ্চয়ই কবি এই বিষয়গুলো জানতেন না, এই খুঁটিনাটি বিষয়গুলো জানতেন না। এগুলো জানে মানে কবি এখানেই বড় হয়েছে, কবি এখানকারই সন্তান। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে পাঠ পরিচিতি। জন্মভূমির সাথে মানুষের আজীবনের সম্পর্ক, এর সবকিছুই তার মনে হয় কত চেনা, কত জানা। জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায়। এই অনুভূতি তুলনাহীন। দেশ মানে তো শুধু চারপাশে প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করা। আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকে আপন মনে হবে আমাদের। এই কবিতায় এই অনুভবই আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। তিনি উচ্চারণ করছেন তিনি কোনো আগন্তুক নয়, অর্থাৎ তিনি বাইরে থেকে আসা কোনো মানুষ নয়, তিনি এইখানকারই সন্তান, তিনি এইখানকার নদী পানিতেই বেড়ে উঠেছেন। তো এই হচ্ছে আমাদের কবিতা। আশা করি এই কবিতাটা বুঝতে তোমাদের কারো কোথাও কোনো অসুবিধা নাই। তারপরও যদি তোমাদের কারো কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। এছাড়া কোন ধরনের বা কোন গল্প, কোন কবিতাগুলো পেলে তোমাদের জন্য আরো ভালো হয় সেগুলো আমাদেরকে জানাতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।